সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে মডেল কোশ্চেন 1 থেকে কোশ্চেন নাম্বার 11, 12, 13 করছি। এই তিনটি কোশ্চেনের মধ্যে দিয়ে আজকে আমাদের মডেল কোশ্চেন 1 কমপ্লিট হচ্ছে। তো আমি তোমাদের এর আগে যে ক্লাসগুলো নিয়েছি তোমরা সবাই খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো এবং খুব চমৎকারভাবে সবাই HW করে পাঠিয়েছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। তো অনেকে হয়তো আবার দেখা যাচ্ছে কি মানে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, পড়ছো হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়েছি, তোমরা যদি পড়তে গিয়ে বা কোনো কোয়েশ্চেন আনসার করতে গিয়ে যদি কোনো বিষয়ে অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে জানাবে। আমার সাথে তোমাদের এই পড়তে গিয়ে ইংরেজির এই বিষয়গুলো পড়তে গিয়ে যদি কোথাও সমস্যা হয় নিশ্চয়ই আমাকে এই নাম্বারে জানাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আমরা এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11-এ বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি মর্নিং অ্যাক্টিভিটি কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে, পয়েন্টসগুলো কী কী? হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কখন ঘুম থেকে উঠো? হাউ মেনি থিংস ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কী কী কাজ করো, মানে কয়টা কাজ করো? হোয়াট টাইম ডাজ ইচ অ্যাক্টিভিটি বিগিন, কখন এই কাজগুলো শুরু হয়? তাহলে এখানে তিনটি প্রশ্ন বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই তিনটি প্রশ্ন মানে তিনটি যে ফলোয়িং পয়েন্টস দেওয়া আছে, নিচে যে তিনটে পয়েন্ট দেওয়া আছে, এগুলো দিয়ে তোমাকে 5টা বাক্য তৈরি করতে হবে তোমার ডেইলি মর্নিং অ্যাক্টিভিটি নিয়ে। মানে তোমার দৈনন্দিন যে সকালটা শুরু হয়, সে সকালটা শুরু হওয়ার বিষয় নিয়ে তোমাকে এখানে একটা কী করতে হবে, শর্ট মানে 5টা বাক্য লিখতে হবে। তাহলে আমরা 11-এ যেটা দেখতে পেলাম, 11-এ দেখতে পেলাম যে আমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে বলা হতে পারে যে নিচের এখানে কিছু তথ্য দেওয়া আছে, তার আলোকে তুমি নিজে 5টা বাক্য লিখো এবং সেখানে একটা তথ্য দেওয়া থাকবে, মানে কি লিখতে হবে সেটাও তোমাকে বলা থাকবে। তাহলে আমরা এই নাম্বারে দেখতে পেলাম আমরা 11-র প্রথম অংশে দেখতে পেলাম যে 5টা সেন্টেন্স তৈরি করা নিচের তথ্যগুলো দিয়ে। 11 নম্বর কোয়েশ্চেনটা এভাবে না এসে আবার এভাবেও আসতে পারে, কীরকম? ফিল ইন দ্য গ্যাপস আকার আসতে পারে। তো ফিল ইন দ্য গ্যাপস এটাও আমরা করব, তোমরা বুঝতে পারছো এখানে শূন্যস্থান পূরণ আছে। আবার এভাবে না এসে 11 নম্বর কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, কীরকম? হিয়ার ইজ শিডিউল অফ কালচারাল প্রোগ্রাম অফ দ্য কালচারাল উইক ইন ইউর স্কুল, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং days of the week when you attend this program. Saturday is the first day of the week. তো এখানে আবার শিডিউলের কালচারাল শিডিউলের প্রোগ্রামটা দেওয়া আছে যে প্রথম দিন, তার মানে প্রথম দিনটা হচ্ছে স্যাটারডে, তাহলে এখানে স্যাটারডে থেকে শুরু। তারপর সেকেন্ড দিন তার মানে সানডে হবে, থার্ড দিন তার মানে মানডে হবে, তারপর টুইসডে, তারপর উইডনেসডে, এভাবে হবে। তো প্রথম দিন কী হয়, হামনাথ প্রোগ্রাম হয়, তারপর পোয়েম রিসাইটেশন হয়। দ্বিতীয় দিন রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত হয় এবং মডার্ন সং হয়, মানে আধুনিক গান হয়। তারপর স্টোরি টেলিং এর পরের দিন, তৃতীয় দিন হচ্ছে তোমার কী হয়, গল্প বলা হয়। সোলো অ্যাক্টিং, গ্রুপ অ্যাক্টিং মানে একাকী মানে একক অভিনয় এবং দলভিত্তিক অভিনয় এটাকে বলা হচ্ছে। তারপর ড্রামা মানে নাটক। তো আমরা এখানে দেখতে পেলাম কি 11 নম্বর কোয়েশ্চেনটা তিনভাবে আসতে পারে, শুধু 5টা বাক্য লিখতে বলতে পারে নিচে তথ্যগুলো দিয়ে, আবার একটা শূন্যস্থান পূরণের মতো আসতে পারে, আবার এই ধরনের একটা চার্ট দেওয়া থাকবে, এভাবেও আসতে পারে। তো আমরা প্রথমে একটা একটা করে আনসার করব। তাহলে আমরা প্রথমে এই 11-র এই অংশটা যদি আনসার করি তাহলে কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এভাবে, 5টা বাক্য যেহেতু লিখতে হবে। তাহলে প্রথমে লিখব আই ইউজুয়ালি গেট আপ ফ্রম বেড অ্যাট 5 PM। সাধারণত আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যাট 5:15 AM। আমি 5:15-র মধ্যে কী করি, আমার হাত মুখ আমি ধুয়ে নিই। আই সে মাই প্রেয়ার অ্যাট 5:30 AM। আমি 5:30টায় আমি আমার নামাজ পড়ি বা প্রার্থনা করি। থার্ডলি, তৃতীয়ত, আই সিট অন মাই ডেস্ক টু স্টাডি ফর এ হোয়াইল অ্যাট 6 AM। তার মানে আমি সকাল মানে কী করি, 6টার দিকে আমি পড়তে আমার ডেস্কে আমি পড়তে বসি। দেন লাস্টলি এবং শেষ পর্যন্ত মানে অবশেষে মানে বা চূড়ান্তভাবে আই টেক মাই ব্রেকফাস্ট অ্যান্ড গেট রেডি টু স্কুল অ্যাট 7 AM। তার মানে এরপর আমি কী করি, আমি আমার সকালের নাস্তা গ্রহণ করি এবং 7টায় আমি স্কুলে যাওয়ার জন্য আমার কী করি, আমি প্রস্তুতি নিই, মানে আমি আমার জামা কাপড় পরে স্কুলে যাওয়ার প্রস্তুতিটা নিই। আচ্ছা, এরপর যেটা আমরা দেখতে পেয়েছিলাম এখানে একটা
কি রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে। তো শূন্যস্থান পূরণে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, শূন্যস্থান পূরণে বলা হচ্ছে আই এম আসিফ, আমি আসিফ, আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, মাই স্কুল স্টার্টস অ্যাট, আমার স্কুল শুরু হয়, সাধারণত আমাদের স্কুল যখন শুরু হয় তুমি সেই টাইমটাই লিখবে। তাহলে তুমি এখানে 8 AM লিখতে পারো বা 9 AM লিখতে পারো। আমার স্কুল সকাল 8টায় বা 9টায় শুরু হয়, তুমি যে টাইমটা তোমাদের স্কুল শুরু হয় সেই টাইমটা এখানে লিখবে। তাহলে আই অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস, আই অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস রেগুলারলি, আমি নিয়মিত কি করি, আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করি, অর্থাৎ উপস্থিত থাকি। আচ্ছা, এরপর বলা হচ্ছে আফটার অ্যাটেন্ডিং 4 পিরিয়ডস, 4টা পিরিয়ডে আমি উপস্থিত থাকার পর উই গেট আ শর্ট ব্রেক অ্যাট, আমরা ছোট্ট একটা বিরতি পাই। সেটা কখন লিখতে পারো, 11 AM, আমি 11টায় সে একটা ছোট্ট ব্রেক পাই, মানে টিফিন ছুটি আমরা যেটাকে বলি। আচ্ছা, এরপর বলা হচ্ছে মাই ক্লাসেস কাম টু অ্যান এন্ড অ্যাট ড্যাশ, তাহলে এখানে 12:45 AM PM, 12:45 PM, অর্থাৎ 12:45 আমার কি হয়, আমার ক্লাসগুলো সমাপ্ত হয়। অ্যান্ড আই রিচ হোম অ্যাট 1:15 PM, মানে 1:15-তে আমি আমার ঘরে পৌঁছাই। তারপর লিখতে পারো দেন আই টেক মাই লাঞ্চ অ্যাট 1:30 PM, 1:30 PM, অর্থাৎ আমি 1:30-এ আমি আমার দুপুরের খাবারটা খাই। তাহলে আমরা দেখো এখানে প্রত্যেকটা জায়গায় ABCDE এই জায়গাগুলোতে আমরা টাইম বসিয়েছি। তার মানে আমরা যেটা জানলাম যে এরকম কিছু তথ্য আমাকে দেয়া থাকবে, সেই তথ্যর আলোকে আমাকে বসাতে হবে। যেমন এখানে আমাকে সময় কি করতে বলেছে, সময় বসাতে বলেছে, তাই আমি কি করেছি, সময় বসিয়েছি। তো পরীক্ষায় এই প্যাসেজটা নাও আসতে পারে, অন্য কিছুও যদি আসে সেটা কিন্তু এই তথ্যগুলোর উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। সেটা ঘাবড়ানোর কিছু নাই, প্র্যাকটিস করতে করতে তোমাদের সহজ মনে হবে। এরপর আরেকটা জিনিস দেখলাম কি, শিডিউলের ব্যাপারটা। তাহলে শিডিউলের ব্যাপারটা কীরকম লেখা যায়, তাহলে প্রথমে লিখতে পারো অন স্যাটারডে আই অ্যাটেন্ড হামনাথ অ্যান্ড পোয়েম রিসাইটেশন। তাহলে ওই যে স্যাটারডে দিয়ে শুরু হয়েছিল, তাহলে এটা প্রথম দিন, তাহলে তুমি লিখবা অন স্যাটারডে, শনিবার, আই অ্যাটেন্ড হামনাথ অ্যান্ড পোয়েম রিসাইটেশন, আমি হামনাথ এবং কবিতা আবৃত্তিতে কি করেছিলাম, উপস্থিত হয়েছি। অন সানডে, আমি রোববারে, আই অ্যাটেন্ড রবীন্দ্র অ্যান্ড নজরুল সং, আমি রবীন্দ্রনাথ এবং নজরুল সঙ্গে কি করেছি, অ্যাটেন্ড করেছি। অ্যান্ড মডার্ন সং, এবং আধুনিক গানও অংশগ্রহণ করেছি। তারপর বলা হচ্ছে থার্ড ডে ছিল মানডে, তাহলে অন মানডে আই অ্যাটেন্ড স্টোরি টেলিং। তাহলে এইভাবে করে তুমি লিখতে পারো। স্যাটারডের পরে তোমার কি থাকে, টুইসডে, তাহলে টুইসডে লিখতে পারো অন টুইসডে আই অ্যাটেন্ড সোলো অ্যান্ড গ্রুপ অ্যাক্টিং। আচ্ছা, এরপর অন উইডনেসডে, তার মানে তোমার টুইসডের পরে উইডনেসডে যখন হবে, তাহলে উইডনেসডে হবে অন উইডনেসডে আই অ্যাটেন্ড ড্রামা, আমি ড্রামাতে অংশগ্রহণ করি। তাহলে এই যে দেখো বিষয়গুলো, মানে আমি আমাদের কথা বলা হয়েছিল কখন, স্যাটারডেতে। তাহলে স্যাটারডের পরে যে 5টা দিন আমরা গুনে গুনে স্যাটারডে, সানডে, মানডে, তারপর হচ্ছে টুইসডে, ওয়েডনেসডে, এই 5টা দিনে আমরা কি কি করেছি সেটা আমরা লিখলাম। তো তোমরা আশা করছি এই পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো। যদি 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্স যদি আসে তাহলে কিভাবে লিখবে, আর যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে তাহলে কিভাবে লিখবে, আর এরকম যদি আসে তাহলে সেটা কিভাবে লিখবে সেটাও বুঝতে পেরেছো। এই ধরনের বিষয়গুলো তোমরা লিখবে প্যারাগ্রাফের মতো, মানে একটা সেন্টেন্স লিখে সমাপ্ত হওয়ার পর আরেকটা লাইন শুরু হবে, এভাবে করে আমরা প্যারাগ্রাফের মতো করেই লিখবো। তো এটাও ঠিক সেম, আমরা এরকম করে প্যারাগ্রাফের মতো করেই লিখবো। এই ক্ষেত্রে আমাদের মানে পুরো প্যাসেজটা লেখার দরকার নাই, আমরা শুধু আনসার টু দ্য কোয়েশ্চেন নাম 11 লিখে আমরা এ দিয়ে আনসারটা লিখবো, এভাবে বি দিয়ে বি এর আনসারটা লিখবো, সি দিয়ে সি এর আনসারটা লিখবো, এভাবেই লিখবো। তো 11-এর পরে আমরা এখানে 12 দেখতে পাচ্ছি। তো 12-এ যেটা বলা হচ্ছে, 12-এ বলা হচ্ছে হ্যাঁ, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, in the appropriate order to make meaningful sentences. Make sure
you put the capital letter in the start and full stop or question mark at the end of a sentence. মানে শব্দগুলো সঠিকভাবে আমাকে কী করতে হবে, ক্রমানুযায়ী সাজাতে হবে। মানে এলোমেলোভাবে করে সাজালে হবে না, শব্দগুলোকে আমাদের ক্রমানুযায়ী সাজাতে হবে এবং যাতে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটারের বর্ণ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বলা হচ্ছে কি, প্রথমে আছে টু এম আই চিটাগং গোয়িং, তাহলে এটা দিয়ে কোনো অর্থ হচ্ছে? অর্থ হচ্ছে না। এখানে 1 2 3 4 5 5টা শব্দ, এই 5টা শব্দ এলোমেলোভাবে আছে। দেখো 12 নম্বর কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সবগুলো সেন্টেন্সের শব্দগুলো এলোমেলোভাবে আছে। তাহলে এলোমেলোভাবে যদি থাকে তাহলে এলোমেলোভাবে কখনো কোনো সেন্টেন্স তৈরি হয় না। এই যে সেন্টেন্সগুলোকে, এই এলোমেলো শব্দগুলোকে গুছিয়ে লেখাটাই হচ্ছে এখানে রিঅ্যারেঞ্জ। তাহলে 12 নম্বরের রিঅ্যারেঞ্জের কাজ কি? এরকম এলোমেলো শব্দকে গুছিয়ে লেখা। তাহলে এই নাম্বারটা কি হবে? এটা হবে আই এম গোয়িং টু চিটাগং। I am going to চিটাগং। আচ্ছা, তো এখানে দেখো আইটা প্রথমে এসছে, তারপর এম বসেছে, তারপর গোয়িংটা এরপর, তারপর টুটা এরপর, তারপর চিটাগং শেষে। তাহলে একটা কি হলো, অর্থপূর্ণ বাক্য তৈরি হলো। ঠিক একইভাবে করে আমরা বি নাম্বারটা করব। বি নাম্বারে বলা হচ্ছে কি, বি নাম্বারে বলা হচ্ছে বি নাম্বারে বলা হচ্ছে ফেমাস এ কাজী ইজ নজরুল পয়েট ইসলাম। তাহলে এটা ভুল, এটা ভুল, এটা এলোমেলোভাবে আছে। এটা হবে কাজী নজরুল ইসলাম ইজ আ ফেমাস পয়েট। কাজী নজরুল ইসলাম ইজ আ ফেমাস পয়েট। বুঝতে পেরেছো আশা করি। তাহলে সি নাম্বারটা কী হবে? সি নাম্বারটা এখানে গোয়িং ইউ আর হোয়ার আছে, এটা হবে হোয়ার আর ইউ গোয়িং। এবং যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য তাই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক, বিস্ময়বোধক বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন, বাকি সবগুলো সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। আশা করছি বুঝতে পারছো। প্রশ্নবোধক বাক্যের জন্য প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক বাক্যের জন্য আশ্চর্যবোধক চিহ্ন, বাকি 3টা বাক্য অ্যাজারটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এগুলোর জন্য ফুল স্টপ বসবে। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি ফাদার আই ঢাকা মাই কেম টু উইথ। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি, এটা হবে আই কেম টু ঢাকা উইথ মাই ফাদার। আই কেম টু ঢাকা উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ঢাকায় এসেছিলাম। এরপর ই নাম্বারে লেখা আছে এভরিডে ইউ ডু গো টু টু গো স্কুল টু। তাহলে এলোমেলোভাবে আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে হবে ডু ইউ গো টু স্কুল এভরিডে, তুমি কি প্রতিদিন স্কুলে যাও? যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে এখানে একটা প্রশ্নবোধক বাক্য, আমরা ই নাম্বার এবং সি নাম্বার দুটো প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। বাকি যে এ বি এবং ডি রয়েছে এই 3টি বাক্যের জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর কোয়েশ্চেনটা ভালোভাবে সম্পন্ন করলাম এবং বুঝলে যে 12 নম্বরে কী করতে হয়। 12 নম্বরের কাজে হচ্ছে রিঅ্যারেঞ্জ, এলোমেলো শব্দগুলোকে গুছিয়ে সুন্দর করে সম্পূর্ণ বাক্য তৈরি করা। এরপর 13 নম্বর কোয়েশ্চেনে এখানে বলা হচ্ছে কি, এই 13 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে রাখি এইটাই হচ্ছে একদম সহজ। মানে যতগুলো কোয়েশ্চেন করেছো সবচেয়ে সহজ হচ্ছে এই 13 নাম্বার, এর চেয়ে সহজ আর কিছু নাই। শুধু তোমাকে এই অংশটাকে, 13 নম্বরের প্রশ্নের এই অংশটাকে ভালো করে পড়তে হবে। এই 13 নম্বর কোয়েশ্চেনের এই অংশটা যদি তুমি ভালোভাবে রিডিং পড়তে পারো, এইখান থেকে এটা আনসার করা। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে সাপোজ আনাফ কবির লিভস ইন এলিফ্যান্ট রোড উইথ হিজ প্যারেন্টস। মানে মনে করো আনাফ কবির সে কী করে, তার বাবা মায়ের সাথে এলিফ্যান্ট রোডে থাকে। হিজ ফাদার নেম ইজ ফজলুল কবির, তার বাবার নাম ফজলুল কবির। অ্যান্ড মাদার নেম ইজ শাহিদা আক্তার, মায়ের নাম শাহিদা আক্তার। হিজ কন্ট্যাক্ট ইজ 63237, তার যে ফোন নাম্বার এখানে দেয়া আছে। হি ওয়ান্টস টু বি এ মেম্বার অফ এ লোকাল স্পোর্টিং ক্লাব, সে একজন লোকাল স্পোর্টিং ক্লাবের সদস্য হতে চায়। নাও রাইট হ্যাভ টু ফিল আপ দ্য ফলোয়িং ফর্ম রাইটিং দ্য গিভেন ইনফরমেশন।
সহজ কথা হচ্ছে এই তথ্যগুলো দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তো তুমি পরীক্ষায় যেটা করবে, পরীক্ষায় এই অংশটা হুবহু লিখে ফেলবে, এই অংশটা হুবহু লিখে ফেলবে, এই অংশটা হুবহু লিখে ফেলবে। এইটুকু তোমার কাজ হয়ে গেল, এবং এগুলোও হুবহু লিখে ফেলবে। লিখে এবার তোমার কাজ কি, এই যে দেখো এইখানে তোমার কাজ 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অংশ এখানে আছে, এই 5টা অংশ তোমার কাজ। আর সিগনেচারে এখানে তুমি তোমার নামের প্রথম অক্ষর দিয়ে, ধরো তুমি তোমার নাম এখানে যার নাম লেখা আছে আর কি, মানে এখানে যার নামটা লিখবে তার নামটাই শুধু এখানে বসিয়ে দিবে, এখানে যার নাম বসাবে এই নামটা এখানে বসিয়ে দিবে। সিগনেচারে এই কাজটাই শেষ। তাহলে আমরা কি জানলাম, এই অংশটা ভালো করে পড়তে হবে, এটা হুবহু তুলবো যেভাবে আছে ঠিক একই রকম করে, শুধু এই প্রশ্নগুলোর আনসার দিব, আর এখানে ওর নাম বসাবো যে নামটা এখানে লিখেছি, নেমে যে নামটা লিখেছি। তাহলে নেমে যেটা থাকে সিগনেচারও একই নেম। আর ছবি তো ছবি যেরকম, ফটো যেরকম লিখবে। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে মানে এবারই বলছি এবং ভালোভাবে বলছি, পরবার কিন্তু আমরা এই অংশটা আমি করাবো না, তোমাদের নিজেদেরকে করতে দিব। তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কারণ আমি এখন যেভাবে তোমাদের আলোচনা করেছি এটা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে তুমি নিঃসন্দেহে সমস্ত ফর্ম ফিল আপ নিজে নিজে করতে পারবে। আর অসুবিধা হলে অবশ্যই আমি তোমাকে হেল্প করব। তাহলে আসো আমরা ফর্মটা ফিল আপ করি। নেম কি আছে? আফনান কবির। আফনান কবির এই নামটা এখানে লিখতে হবে যেভাবে দেওয়া আছে, এখান থেকে দেখে দেখে এখানে লেখা। দেখো কত সহজ। ফাদার্স নেম, তার বাবার নাম কি? তার বাবার নাম ছিল ফজলুল কবির, দেখে দেখে এই নামটা এখানে লেখা। মায়ের নাম কি? শাহেদা আক্তার, দেখে দেখে এই নামটা এখানে লেখা। অ্যাড্রেস কি ছিল? এলিফ্যান্ট রোড, শুধু দেখে দেখে এই নামটা এখানে লেখা। কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার কত ছিল? এই যে এটা, শুধু এটা এখানে লিখে দিবে। এর চেয়ে সহজ কি আর কিছু হতে পারে? শুধু এটা পড়তে পারা, আর এখানে হুবহু এই এই যে তোমার ফর্মটা দেওয়া আছে এটা হুবহু তুলে শুধু তথ্যগুলো দেয়া। তাহলে এখানে আফনান কবির ছিল, আমরা এখানে আফনান শুধু শব্দটা লিখে দিব। তাহলে কত সহজ হয়ে গেল, দেখেছো? সবচেয়ে সহজ হচ্ছে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সবচেয়ে সহজ হচ্ছে এই 13 নম্বর। আশা করছি তোমরা পরবর্তীতে সব কয়টা 13 যদিও কোথাও অসুবিধা হয় নিশ্চয় আমাকে জানাবে। তো আমাদের আজকের এইচডব্লিউ হলো কোয়েশ্চেন নাম্বার 11, 12, 13 যেগুলো আমি আলোচনা করেছি। এই তিনটা এইচডব্লিউ। আচ্ছা, এই তিনটা এইচডব্লিউ যদি তোমরা করো তাহলে তোমাদের হয়তো অনেক এই তিনটা তোমরা বাসায় বাসায় কী করবে, প্র্যাকটিস করবে। তো তোমরা আমাকে যেটা লিখে পাঠাবে, মানে তোমরা আমাকে যেটা সেন্ড করবে শুধুমাত্র 13 নাম্বার ফর্মটা সুন্দর করে লিখে আমাকে পাঠাবে, আর বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এইচডব্লিউ যেটা করে আমাকে খাতায় লিখে পাঠাতে হবে সেটা হচ্ছে 13 নাম্বার, আর 11 এবং 12 তোমরা নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। পরবর্তীতে আমরা নতুন একটা মডেল কোয়েশ্চেন পড়বো এবং ওখান থেকে এক্সারসাইজ করবো। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।